রাইট টু এডুকেশন, পরে হচ্ছে আর্টিকেল 21A, এটা নিয়ে একটু বলার আছে। আর্টিকেল 21A রাইট টু এডুকেশন, এটা কবে তৈরি হলো? এটা 2003-তে, এটা 2003 এর আগে রাইট টু এডুকেশন বা 21A কিন্তু ছিল না। 2003-তে এটা প্রথম কিন্তু এস্টাবলিশ হলো, রাইট টু এডুকেশন। রাইট টু এডুকেশন মানে আর্টিকেল 21A। এবং এখানে বলা হয়েছে কি না, 6 to 4 আপ টু 14 ইয়ার্স, 6 to 14 ইয়ার্স বয়সটা মনে রাখবে, এটা কিন্তু কোয়েশ্চেনে দেয় অনেক সময়। 6 to 14 ইয়ার্স ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। আর্টিকেল 21A asks about 6 to 14 years ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন সব বাচ্চাকে দেওয়া হবে, ঠিক আছে। এটা কততম অ্যামেন্ডমেন্টে হয়েছে? 86th অ্যামেন্ডমেন্ট। 86th অ্যামেন্ডমেন্ট 2003-তে এটা কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে, ঠিক আছে। 86th অ্যামেন্ডমেন্ট 2003-তে এটা ইন্ট্রোডিউস করা হয়েছে। আর্টিকেল 21-এ নতুন করে সংবিধানে সংযোজন করা হয়েছে। এবং এটা কি বলছে? 6 থেকে 14 বছরের বাচ্চাদেরকে সবাইকে ফ্রি এডুকেশন দেওয়া হবে। আর্টিকেল 21-এ is included in the Indian Constitution by 86th Amendment Act 2003, where it is said that 6 to 14 years of age limit सभी बच्चे को we will provide free and compulsory education, free and compulsory education provide करना होगा, okay। 6 to 14 years का, that is spoken under 86th Amendment Act 2003, Article 21A, right to education. This much information enough for competitive exams. Next, protection against arrest and detention in certain cases. Arrest and detention को लेकर कुछ protections दिया गया है। What are those protections? Arrest and detention को लेकर कुछ protections दिया गया है। अरेस्ट एंड डिटेंशन को लेकर प्रोटेक्शन दिया गया है। जस्ट अ मिनट। अरेस्ट एंड डिटेंशन को लेकर जो प्रोटेक्शन दिया गया है, नो डबल জিওপার্ডি, নো সেলফ ইনক্রিমিনেশন, যেগুলো বললাম আগে, ঠিক আছে, এবং নো এক্সপোজ ফ্যাক্টুলো, এগুলো সব এই আর্টিকেলের আন্ডারেই হবে, ঠিক আছে। আর্টিকেল 22 এর আন্ডারে হবে, ওটা বাই মিস্টেক 20 বলেছি আমি, আর্টিকেল 22 এর আন্ডারেই ওগুলো হবে। প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট এন্ড ডিটেনশন ইন সার্টেন কেসেস, ওই তিনটে পয়েন্টই কিন্তু আর্টিকেল 22। প্লিজ মার্ক দ্য মিস্টেক, ঠিক আছে, খাতায় ঠিক করে নাও। আর্টিকেল 22 কিন্তু এক্সপ্লেন করলাম, ঠিক আছে। আর্টিকেল 20টা আপাতত ওটা স্কিপ করে যাচ্ছি, পরে আমি এক্সপ্লেন করবো, নেক্সট ক্লাসে আমি আর্টিকেল 20 এক্সপ্লেন করবো। আর্টিকেল 22টাই কিন্তু আমি এক্সপ্লেন করলাম এতক্ষণ, ঠিক আছে। নতুন করে কিছু বলার নেই, জাস্ট নাম্বারটা চেঞ্জ করে নাও। আর্টিকেল 20 হিসেবে বললাম, ওটা 22 করে নেবে। হ্যাঁ, আই হ্যাভ এক্সপ্লেন্ড আর্টিকেল 22 in place of 20, just change the number in the copy where you are mentioning, copy में correct कर लेने से हो जाएगा। ये जो no expose factor और no double jeopardy, no self incrimination सभी पॉइंट रहेगा, just change the heading, आर्टिकल 22 में हो जाएगा, ओके। एंड 20 आई विल एक्सप्लेन इन द नेक्स्ट क्लास, ठीक है। 20 को लेकर अभी पीछे नहीं जा रही हूँ, आगे जा रही हूँ, इसीलिए पीछे नहीं जा रही हूँ। एंड आर्टिकल 22 में ये जो 3 पॉइंट है, डबल जियोपार्डी, সেলফ ইনক্রিমিনেশন, নো এক্সপোজ ফ্যাক্টর, কি বলছে? প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট এন্ড ডিটেনশন ইন সার্টেন কেসেস। অ্যারেস্ট এবং ডিটেনশন করা হয় যেই কেসগুলোতে অ্যারেস্ট এবং ডিটেনশন করা হয়, অ্যারেস্ট করা হয়, ডিটেন করা হয়, সেই সব ক্ষেত্রে কিছু রাইটস দেওয়া হয়, কিছু মৌলিক অধিকার দেওয়া হয়। আর্টিকেল 22 কি বলছে? যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, যাদেরকে ডিটেন করা হচ্ছে, তাদেরকে কিছু মৌলিক অধিকার দেওয়া হচ্ছে। আর্টিকেল 22 এটা বলছে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট এন্ড ডিটেনশন, তাদেরকে কিছু মৌলিক অধিকার দেওয়া হচ্ছে যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। এবং সেই তিনটে পার্টের মধ্যে কি কি পড়ছে আরেকবার বলে দিচ্ছি। নো ডাবল জিওপার্ডি, এতক্ষণ বললাম মানে কি, নো সেলফ ইনক্রিমিনেশন এবং নো এক্সপোস্ট ফ্যাক্টর ল, ঠিক আছে। নো এক্সপোস্ট ফ্যাক্টর ল, নো নো সেলফ ইনক্রিমিনেশন, নো ডাবল জিওপার্ডি, এগুলো কার আন্ডারে? আর্টিকেল 22-এর আন্ডারে, যেখানে অ্যারেস্ট এবং অ্যারেস্ট করার ক্ষেত্রে কিছু মৌলিক অধিকার প্রদান করা হয়েছে। আর্টিকেল 22 ফার্স্ট হচ্ছে না, আশা করি স্লোই যাচ্ছে। আর্টিকেল 22 যেখানে অ্যারেস্ট এবং ডিটেনশন, যাদেরকে অ্যারেস্ট করা হয় তাদের মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে, এবং সেখানে তিনটে পার্টে আলোচনা করা হয়েছে, যেই তিনটে পার্ট আমরা এতক্ষণ ডিসকাশন করলাম। এবং আর্টিকেল 20টা আমরা নেক্সট দিনকে আলোচনা করব, ঠিক আছে, যেহেতু পিছনে আর যাচ্ছি না। খাতায় জাস্ট চেঞ্জ করে নেবেন, 20-র জায়গায় 22টা লিখে দেবেন, ঠিক আছে, আর সব সেম থাকবে। আর 20টা নেক্সট দিনকে আমরা আলোচনা করব। আর তারপরে আমরা যাই রাইট টু এক্সপ্লয়টেশনে।
রাইট টু এক্সপ্লয়টেশন, প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্সড লেবার, ঠিক আছে? প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্সড লেবার মানে কি? ট্রাফিক মানে হচ্ছে জোর করে কাউকে আটকে রাখা, সেটা কোনো মানুষের ক্ষেত্রে করা যায় না, এবং ফোর্সড লেবারের ক্ষেত্রেও করা যায় না। কোনো মানুষের ক্ষেত্রে বা কোনো ফোর্স লেবারের ক্ষেত্রে এই প্রহিবিশন অফ ট্রাফিক এবং ফোর্স লেবার করা যায় না। কাউকে জোর করে কাজ করানো যায় না, উইদাউট পেমেন্ট কাজ করানো যায় না, লো পেমেন্ট কাজ করানো যায় না, সেই সবগুলো কিন্তু ফোর্স লেবারের আন্ডারে পড়ছে। এবং কোনো হিউম্যান বিংস কে কিন্তু ট্রাফিক করা যায় না কোনো কাজের জন্য। দ্যাট মিনস দ্যাট ইনক্লুডস মেন, উইমেন, চিলড্রেন, সবাই, ঠিক আছে? চিলড্রেনদের জন্য স্পেশালি একটা আর্টিকেল দেওয়া হয়েছে, 24তম আর্টিকেল, ওটা পরে আসছি। কিন্তু 23-এ কি বলছে? 23-এ বলছে জোর করে কাউকে আটকে রাখা যাবে এবং লো পেমেন্টে কাজ করানো যায় না, ঠিক আছে? সেটা কোনো হিউম্যান বিংস বলতে যাদেরকে বোঝায় কাউকেই করা যায় না। এবং ফোর্স লেবার মানে লো পেমেন্ট বা কম পেমেন্ট বা উইদাউট পেমেন্ট, ঠিক আছে? উইদাউট পেমেন্টও কাজ হয় অনেক সময়, সেই সবগুলো কিচ্ছু কিন্তু হয় না। এবং কেউ যদি বলে যে আমাকে লো পেমেন্টে কাজ করানো হচ্ছে, আমাকে উইদাউট পেমেন্টে কাজ করানো হচ্ছে, তাহলে কিন্তু তার এগেনস্টে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন হতে পারে। সে যদি সুপ্রিম কোর্টে গিয়ে কেস করে আর্টিকেল 23-এর আন্ডারে, ঠিক আছে? তারপরে আর্টিকেল 24 কি বলছে? প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন হ্যাজার্ডাস জব, ঠিক আছে? হ্যাজার্ডাস জব মানে হচ্ছে, মানে কি বলবো, মানে ওই ধরো ফ্যাক্টরিজের কাজ যেখানে কেমিক্যাল ট্রিটমেন্ট হয়, ঠিক আছে? বা তাদের শৈশবের জন্য যেটা ক্ষতিকর, ঠিক আছে? A job which is hazardous for the childhood is hazardous for a particular child. Childhood is such a time where people are supposed to read and write and to have access to education. তার জায়গায় কাউকে যদি কাজ করতে পাঠানো হয়, শৈশব মানে তারা পড়াশোনা করবে, খেলবে, এগুলো, তাই তো? কোনো বাচ্চাকে যদি সেই সময় কাজ করতে পাঠানো হয়, সেটা সংবিধান দ্বারা কিন্তু একদমই বর্জিত, ঠিক আছে? সেটা একদমই অ্যালাউ করা যায় না এবং প্রহিবিট করা হয় চিলড্রেনদেরকে আর্টিকেল 24-এর দ্বারা, যাতে কোনো ফ্যাক্টরিতে কাজ না করানো যায়, ঠিক আছে? আর্টিকেল 24, আরেকবার বলছি, আর্টিকেল 24 বাচ্চাদেরকে প্রহিবিট করে যে কোনো বাচ্চাকে উইদাউট পেমেন্ট বা ফ্রি অফ কস্ট বা লো কস্টে কাজ করানো যাবে না। এই যে অনেক ধাবায় দেখা যায় ছোট ছোট বাচ্চারা কাজ করছে, তাদের বাড়ির লোকেরা, বাচ্চারা যেহেতু মাইনার, বাচ্চাদের কথার কোনো দাম নেই, তারা যেহেতু অ্যাডাল্ট নয়, বা সেই সব বাচ্চাদের বাড়ির লোকেরা যদি বলে, কোর্টে গিয়ে কেস করে যে আমরা সুপ্রিম কোর্টে ফাইল করলাম যে আমাদের বাচ্চাকে আর্টিকেল 24 ভায়োলেট করে কাজ করানো হচ্ছে, তাহলে কিন্তু সেটা ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশনের মধ্যেই পড়ছে। কিন্তু আমরা রিয়ালিটি কি দেখতে পাচ্ছি? রিয়ালিটি দেখতে পাচ্ছি বাড়ির লোকে অনেক সময় বলে যে তোমরা গিয়ে কাজ করো, কারণ তাদের সংসারে একটা অভাব থাকে, তাই তো? অভাবের জন্যই তারা তাদের বাচ্চাদেরকে কাজ করতে পাঠায়। তো সেক্ষেত্রে তারা অবভিয়াসলি কমপ্লেন করবে না যে আমাদের फंडामेंटल राइट्स वायलेशन होচ্ছে। मैं कहना क्या चाहती हूँ, आर्टिकल 24 में जो बोला गया है हैजर्डस जॉब से चिल्ड्रन लोगों को प्रोहिबिट करने के लिए, and that is a kind of fundamental rights violation that is not implemented in reality because the children are getting employed in work, because they are having poverty in their family. So due to that, the family is sending the child for work. So the family, of course, will not go to the court and file a case that fundamental rights encroachment has been against me. वो नहीं होगा. इसीलिए there is a huge gap in these two article 23 and 24 in terms of implementation. ঠিক আছে? বাট আমরা তাও দেখবো যে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন সংবিধানে স্বীকৃত এবং বলছে কোনো ধরনের শোষণকে সংবিধান কিন্তু প্রশ্রয় দেয় না, ঠিক আছে? আর্টিকেল 25 থেকে, এই সরি, 23-24 হয়ে গেল, এবার 25 থেকে 28 এবং এই পরবর্তী পার্টটা আমি ভাবছি নেক্সট ক্লাসে করাবো। তার আগে আপনারা একটু বলুন, এই যে 5 মিনিট রয়েছে এখন, ঠিক আছে, 5 মিনিট মতো সময় রয়েছে, এই সময়টা এই 20টা বাদ দিয়ে, এটা আমি মার্ক করে দিলাম, 20টা বাদ দিয়ে, 20 নিয়ে একটা সমস্যা হয়েছে, আর্টিকেল 20টা বাদ দিয়ে এই যে আর্টিকেল গুলো বললাম 14 থেকে 18, 19, 21, 22, 23, এর মধ্যে 23-24, এই যে 14 থেকে 24, আজকে আমরা কি কি পড়লাম 14 থেকে 24, ঠিক আছে? এর মধ্যে কারো কোনো ডাউট থাকলে প্লিজ একবার বলুন। এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট। কনসেপ্ট ক্লিয়ার থাকলে হয়তো ছোট প্রশ্ন আসুক, বড় প্রশ্ন আসুক, মেজর প্রশ্ন আসুক, পারবেন, কিন্তু কনসেপ্টটা একটু ক্লিয়ার করা দরকার। কারো কোনো ডাউট থাকলে প্লিজ বলুন। মালদা, কোনো ডাউট আছে? পড়তে হবেন, কোনো डाउट থাকলে বলুন। समझ में आ गया?
14 to 24 almost. If in case of any doubt, अभी आप बोलिए. No, ma'am. Time. Okay. শিলিগুড়ি, any doubt? Is it clear? Okay. আসানসোল অনেকে আছেন, কোনো ডাউট থাকলে বলুন. বাঁকুড়া কোনো ডাউট থাকলে বলুন. নেই, ঠিক আছে. কুড়িটা বাদ দিয়ে বলছি, কুড়িটা নেক্সট ক্লাসে আরেকবার আলোচনা হবে বিশদে, ঠিক আছে. কুড়িটা একটু সমস্যা হয়ে গেছে, 22টা বলুন. 22 নিয়ে কোনো ডাউট আশা করি নেই, 22টাই ডিটেলসে কিন্তু বললাম. হ্যাঁ, এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন 22, আর্টিকেল 22, এই সংখ্যাটা একটু মনে রাখবেন. আচ্ছা, তাহলে আজকে কন্টিনিউ করছি, খানিকটা টাইম আছে, ডাউট যখন নেই, ডাউট থাকলে থেমে যেতাম. এই যে ফ্রিডম অফ রিলিজিয়ান যেটা আছে আর্টিকেল 25 থেকে 28, সেটা বলি এবার. এখানে কি বলছে? ফ্রিডম অফ কনসাইন্স অ্যান্ড ফ্রি প্রফেশন প্র্যাকটিস প্রপাগেশন অফ রিলিজিয়ন, মানে কি? তিনটে টার্ম আছে এখানে. হ্যাঁ, কারো কোনো ডাউট আছে? ও 12-13, রাইট রাইট. তাহলে আমি এটা না এসে 12-13টা আগে বলে দিই. ব্ল্যাঙ্ক স্লাইডে যাই. 12-13টা ভালো প্রশ্ন, এটা 12-13টা মিস হয়ে যাচ্ছিল. হ্যাঁ, আমরা এর আগের ক্লাসে কি পড়েছিলাম? আর্টিকেল 1 থেকে 4 পড়েছিলাম, এটা ক্লিয়ার আশা করি. আর্টিকেল ওয়াইজ এক্সপ্লেন করে দেওয়া হয়েছিল. 5 থেকে 11 আর্টিকেল ওয়াইজ এক্সপ্লেন করে দেওয়া হয়েছিল. আজকে আমরা করলাম কি 14 থেকে 24 আপাতত করলাম, বাকিটা বাকি আছে. কিন্তু মাঝখান থেকে দুটো আর্টিকেল ডিসকাশন বাকি, yet to discuss, that is article 12 and article 13. কি বলছে? আর্টিকেল 12 বলছে ডেফিনেশন অফ স্টেট. ডেফিনেশন অফ স্টেট আর্টিকেল 12 যেমন বলে, তেমন আরেকটা আর্টিকেল ডেফিনেশন অফ স্টেট বলে, আমরা পরে দেখবো. এখন জাস্ট নামটা বলে দিচ্ছি. আর্টিকেল 36 সেও কিন্তু বলে ডেফিনেশন অফ স্টেট, ঠিক আছে. আর্টিকেল 12 এবং আর্টিকেল 36 দুজনেই কিন্তু বলছে ডেফিনেশন অফ স্টেট. এই ডেফিনেশন অফ স্টেটটা কি সেটা দেখবো. আর্টিকেল 12 এর কাছে ডেফিনেশন অফ স্টেট মানে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, লোকাল বডিজ, লোকাল গভর্নমেন্ট, গভর্নমেন্ট কর্পোরেশনস এবং any corporation who are supported by government or involved in government practices. Any corporation involved in government, ঠিক আছে. এরা সবাই কিন্তু স্টেটের মধ্যে পড়ছে, মানে যেখানে যেখানে গভর্নমেন্ট শব্দটা দেখবো তাড়াতাড়ি আর্টিকেল 12তে ডেফিনেশন অফ স্টেটের মধ্যে পড়বে, ঠিক আছে. কালিটা চেঞ্জ করি. আর্টিকেল 12তে ডেফিনেশন অফ স্টেটের মধ্যে এরা সবাই পড়বে যেখানে যেখানে গভর্নমেন্ট শব্দটা আছে, ঠিক আছে. তার মধ্যে পড়ছে সেন্ট্রাল গভর্নমেন্ট 1, স্টেট গভর্নমেন্ট 2, লোকাল গভর্নমেন্ট 3, সেন্ট্রাল গভর্নমেন্ট 1, স্টেট গভর্নমেন্ট 2, লোকাল গভর্নমেন্ট 3, গভর্নমেন্ট কর্পোরেশন 4, এনি কর্পোরেশন যারা গভর্নমেন্টকে অ্যাসিস্ট করছে তারা 5, ঠিক আছে. এই 5টা সংস্থাকে স্টেট হিসেবে বলা হয়েছে. দিস 5 bodies, there are 5 bodies who are considered as state according to article 12. Who are they? Central government, state government, local government, government corporations and any corporations that is directly or indirectly involved in government organs, ঠিক আছে. They all belong to article 12 যেখানে definition of state বলা হয়েছে. What does this state means? This state means that fundamental rights and its violation shall be subjected to these bodies at first, ঠিক আছে. যদি কখনো কি বলছে, মানে এখানে রাষ্ট্রের এখানে রাষ্ট্রের ব্যাখ্যা মানে কি? রাষ্ট্রের ব্যাখ্যা মানে হচ্ছে যাদের প্রতি মৌলিক অধিকার লঙ্ঘনের জন্য যাদেরকে ব্লেম করা যেতে পারে, মানে এই অর্গান গুলো, এই সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট, এরা সবাই কেউ যদি মৌলিক অধিকার লঙ্ঘন করে তাহলে তাদের এগেনস্টে কোর্টে যাওয়া যেতে পারে. আর্টিকেল 12তে লোকগুলোকে আইডেন্টিফাই করে দিচ্ছে, সংস্থাগুলোকে আইডেন্টিফাই করে দিচ্ছে যে কারা এই কাজগুলো করলে ফান্ডামেন্টাল ভায়োলেশন হিসেবে গ্রহণ করা হবে, ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন হিসেবে গ্রহণ করা হবে, কারা সে কাদের মাধ্যমে এগুলো করলে হবে, সেই ডেফিনেশনটাই কিন্তু আর্টিকেল 12তে বলা হয়েছে. মানে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি এই কাজগুলো করে, আমরা 14 থেকে 24 অব্দি যা যা পড়লাম, ঠিক আছে, 14 থেকে 24 অব্দি যা যা পড়লাম এগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট যদি করে তাহলে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন, স্টেট করলে স্টেটের, লোকাল করলে লোকালের, গভর্নমেন্ট কর্পোরেশন করলে তাদের, এনি কর্পোরেশন ইনভলভ মানে কি, ওএনজিসি, আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ওএনজিসি, তারপরে গেল, সেল, এরা আর কি, ঠিক আছে, গভর্নমেন্ট কর্পোরেশনস, এরাও কিন্তু এর মধ্যে পড়ছে. এরা কেউ যদি আর্টিকেল 14 থেকে 24-এর মধ্যে কোনো একটা যদি করে তাহলে তারা কিন্তু ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশনের মধ্যে পড়ছে, ঠিক আছে.
তো এই সবকিছু কিন্তু আর্টিকেল 12-তে ব্যাখ্যা করা হয়েছে যে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশনটা কাদের ওপর বর্তাবে, ঠিক আছে। আর্টিকেল 12 ডিফাইন্স দ্য স্টেট, স্টেট মিনস those who are responsible for the implementation of fundamental rights. আমি আরেকবার বলছি, Article 12 implies to those organs or corporations for which the state is responsible. That means responsible for implementation of fundamental rights. স্টেট মানে হচ্ছে এই 5টা সংস্থা যারা মৌলিক অধিকার খর্ব করলে তারা কিন্তু ব্লেমড হতে পারে যে আমার মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে, ঠিক আছে। তাদের কথাই কিন্তু আর্টিকেল 12-তে বলা হয়েছে। এখানে কাদের কাদের কথা বলা হয়েছে? সেন্ট্রাল, স্টেট, লোকাল কর্পোরেশনরা এবং অন্য কর্পোরেশন যারা ইনডাইরেক্টলি ইনভলভ, ঠিক আছে। এই 5জন কিন্তু ডেফিনেশন অফ স্টেটের মধ্যে পড়ছে, ঠিক আছে। আর্টিকেল 13 কিসে পড়ছে? আর্টিকেল 13 লজ inconsistent with fundamental rights, ঠিক আছে। লজ ইনকনসিস্টেন্ট উইথ ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস এর সঙ্গে যেগুলোর তালমিল হয় না, মানে অসামঞ্জস্যপূর্ণ, অসামঞ্জস্য, সামঞ্জস্য, আচ্ছা অসামঞ্জস্যপূর্ণ। আমি আপনারা ইয়েটা লিখছি না, আলাদা করে মুখে বললাম, ঠিক আছে। লজ ইনকনসিস্টেন্ট উইথ ফান্ডামেন্টাল রাইটস মানে যেই আইনগুলো ফান্ডামেন্টাল রাইটস এর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ, মানে একটা আইন তৈরি করা হলো, আর এবার এখানে একটা প্রসেস বোঝাই। একটা আইন তৈরি করা হলো, আগে আমি এটা ডিলিট করছি। একটা আইন তৈরি করা হলো, কে করবে? গভর্নমেন্টের কটা অর্গান? একটা হচ্ছে লেজিসলেচার, একটা এক্সিকিউটিভ, একটা হচ্ছে জুডিশিয়ারি। 3টে পার্ট আছে। লেজিসলেচারের কাজ কি? আইন তৈরি করা, মেক লজ। এদের কাজ কি? আইন প্রণয়ন করা, ইমপ্লিমেন্ট লজ। আর এদের কাজ কি? বিচার করা বা অ্যাডজুডিকেট। ওকে, আইনের বিচার করা। 3টে গভর্নমেন্টের এই 3টে পার্ট, ঠিক আছে। লেজিসলেচার কে আমাদের ইন্ডিয়াতে? আমাদের ইন্ডিয়াতে লেজিসলেচার হচ্ছে পার্লামেন্ট, আর ওদিকে স্টেটের ক্ষেত্রে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, ঠিক আছে। এরা দুজন মেনলি আইন তৈরি করে, তাই তো। এরা যে আইনটা তৈরি করবে সেটা কনফার্ম করার দায়িত্বকে, সেটা ইমপ্লিমেন্ট করার দায়িত্বকে, এই যে আমরা যেটা বলছিলাম ইমপ্লিমেন্টেশন 0, ঠিক আছে। ইমপ্লিমেন্ট করার দায়িত্বটা কার? এক্সিকিউটিভ অর্গানের হাতে। এক্সিকিউটিভ অর্গান কাদের মধ্যে পড়ে? প্রাইম মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার, ঠিক আছে। আর ওদিকে সিএম অ্যান্ড স্টেট কাউন্সিল অফ মিনিস্টার, ঠিক আছে। অবলিক দিয়ে দিয়ে লিখছি। আর জুডিশিয়ারিতে কে কে পড়ে? সুপ্রিম কোর্ট, তার নিচে হাইকোর্ট, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, ঠিক আছে। তার নিচে ডিস্ট্রিক্ট কোর্ট, ঠিক আছে। এইটা হচ্ছে মোটামুটি আমাদের সেটআপটা। এবার এখান থেকে যে আইনটা তৈরি হচ্ছে সেই আইনটা এখানে যাবে, গিয়ে এইখানেও আইনটা পাস হয়ে গেল। এবার জেনারেলি কি হয়, যারা পার্লামেন্টে বসে থাকে তারাই তো কাউন্সিল অফ মিনিস্টার থাকে, তাই তো। যারা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে থাকে তারাই তো আবার চিফ মিনিস্টার কাউন্সিল অফ মিনিস্টারের সাথে থাকে। তো এদের দুজনের মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। দের ইজ এ ইন্টার রিলেশনশিপ বিটুইন লেজিসলেটিভ অর্গান অ্যান্ড এক্সিকিউটিভ অর্গান, ঠিক আছে। এটা পার্লামেন্টারি সিস্টেমের একটা ফিচার, ঠিক আছে। এবং সেই জন্য কি হয়, দুজন দুজনের সঙ্গে ইন্টার রিলেটেড। ওই জন্য এখান থেকে যেটা পাস হয় সেটা এখানেও টিক মার্ক হয়ে যায়, কোনো সমস্যা নেই। তার মধ্যে প্রচুর গলদ থাকতে পারে। সংবিধান যে বইটা, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ঠিক আছে, এটা না মেনে তারা অনেক সময় আইন তৈরি করে। কনস্টিটিউশনকে ফলো করে আইনটা তৈরি করার কথা, ঠিক আছে। কনস্টিটিউশনকে ফলো করে আইনটা তৈরি করার কথা। কনস্টিটিউশনকে ফলো করে আইন তৈরি হবে, কনস্টিটিউশনকে ফলো করে আইন ইমপ্লিমেন্ট হবে, কিন্তু কিছুই হয় না। বাস্তবে কি হয়? কিছুই হয় না। অনেক সময় দেখা যায় কিছুই হয় না। সংবিধান বহির্ভূত তারা কাজকর্ম করে, সংবিধান বহির্ভূত আইন তারা এখানে তৈরি করে,
সংবিধান বহির্ভূত আইন তারা এখানে পাশ করায়, ঠিক আছে, ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে, লোকের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। লোকে কি করবে? লোকে পরিত্রাণের জন্য কোথায় যায়? লোকে পরিত্রাণের জন্য জুডিশিয়ারির কাছে যায়, লোকে পরিত্রাণের জন্য বিচার বিভাগের কাছে যায়, লোকে গিয়ে কেস করে। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হয়, গভর্নমেন্টের এগেনস্টে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হয়, জুডিশিয়ারিতে গিয়ে তারা কেস করছে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, পিআইএল, ঠিক আছে, এটা করা হয়। করে বলে যে জুডিশিয়ারি আপনি লেজিসলেচার আর এক্সিকিউটিভের এই যে ব্যাপার স্যাপার গুলো করছে, খারাপ ব্যাপার স্যাপার গুলো করছে, যেটা পাবলিক পছন্দ করছে না, সেগুলোকে আপনি এবার ঠিক করুন। তখন জুডিশিয়ারির উপর দায়িত্ব থাকে, জুডিশিয়ারি কি করে? চেক করে, ঠিক আছে, জুডিশিয়ারি চেক করে যে এখানে সংবিধানের কোন কোন পার্টকে ভায়োলেট করা হয়েছে, ঠিক আছে, সেটা চেক করে, জুডিশিয়ারি সেটাকে চেক করে, কোন কোন পার্টকে সংবিধানে ভায়োলেট করা হয়েছে জুডিশিয়ারি চেক করলো ফার্স্ট। তারপরে জুডিশিয়ারি চেক করে কোন কোন পার্টকে ইমপ্লিমেন্টেশনের সময় এক্সিকিউটিভ ভায়োলেট করেছে, সেগুলোকে চেক করলো, ঠিক আছে, এখানেও আরেকটা চেক করলো, ঠিক আছে। এই চেক করাগুলোকে কি বলে? এই চেক করাগুলোকে একটা কিওয়ার্ড আছে, সেটাকে বলছে জুডিশিয়াল রিভিউ, ঠিক আছে। এই চেক করাগুলোকে, যেখানে আইন বিভাগ এবং বিচার বিভাগকে, আইন বিভাগ এবং শাসন বিভাগকে বিচার বিভাগ চেক করে, সেই টার্মটাকে বলা হয় জুডিশিয়াল রিভিউ। এই যে চেক করছে কি কি সংবিধান না মেনে তারা করেছে, এরা কি কি না মেনে তারা করেছে, সংবিধান না মেনে করলে কোন কোন জায়গাটায় মানেনি, সেই সবকিছু জুডিশিয়াল রিভিউ এর দ্বারা চেক হয়। এবং তারা কি দেখে? জুডিশিয়াল রিভিউ এর দ্বারা কি দেখে? কোন কোন আইনের কোন কোন পার্টটা, সংবিধানের সঙ্গে ম্যাচ করছে না, সংবিধানের সঙ্গে আইনের কোন কোন পার্ট ম্যাচ করছে না। জুডিশিয়ারির কাজ কি? সংবিধানের সঙ্গে আইনের কোন কোন পার্ট ম্যাচ করছে না সেটাকে চেক করা এবং ক্যান্সেল আউট করে দেওয়া। আর কি না, এক্সিকিউটিভ অর্গান কোন কোন জায়গায় ইমপ্লিমেন্টেশনে ঘাটতি করেছে সেগুলোকে চেক করা এবং ক্যান্সেল আউট করে দেওয়া। এটাই হচ্ছে জুডিশিয়াল রিভিউ এর কাজ, জুডিশিয়াল রিভিউ এর কাজ। এবং জুডিশিয়াল রিভিউ মানেই হচ্ছে লজ ইনকনসিস্টেন্ট টু ফান্ডামেন্টাল রাইট, যেটা আর্টিকেল 13-তে বলা হয়েছে। এটা এক অর্থে বলা হয়েছে জুডিশিয়াল রিভিউ, এটা এক অর্থে বলা হয়েছে জুডিশিয়াল রিভিউ। জুডিশিয়াল রিভিউকেই ওরা এক অর্থে ডিফাইন করছে। জুডিশিয়াল রিভিউ শব্দটা এখানে ইউজ করা হয়নি, কিন্তু ওরা বলছে যে লজ ইনকনসিস্টেন্ট টু ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস এর সঙ্গে কোন কোন আইন সামঞ্জস্যপূর্ণ নয় সেগুলো জুডিশিয়াল রিভিউ এর দ্বারা চেকিং হবে। এটা কোন আর্টিকেলে দেওয়া আছে? আর্টিকেল 13-তে দেওয়া আছে, ঠিক আছে। আর্টিকেল 13-তে দেওয়া আছে সংবিধানের সঙ্গে কোন কোন পার্ট ম্যাচ করছে না। আইন বিভাগ অনেক সময় আইন তৈরি করে সংবিধান না মেনে, শাসন বিভাগ অনেক সময় আইন তৈরি করে মানে আইন ইমপ্লিমেন্ট করে সংবিধানকে না মেনে, সেই পার্টগুলো দায়িত্বকে জুডিশিয়ারির দায়িত্ব হচ্ছে সেগুলোকে চেক করা এবং সেই চেকিং এর সিস্টেমটাই বলা আছে আর্টিকেল 13-তে, এবং সেটাকে এক অর্থে আমরা বলি জুডিশিয়াল রিভিউ। সেই শব্দটাকে ডিরেক্টলি আর্টিকেল 13-এ লেখা হয়নি, হেডিং এ কি লেখা হয়েছে? লজ ইনকনসিস্টেন্ট উইথ ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে। ফান্ডামেন্টাল রাইটের সাথে যে আইনগুলো ম্যাচ করছে না সেগুলো আর্টিকেল 13-এ বিচার্য হবে। আই এম এক্সপ্লেনিং ইন ইংলিশ রাইট নাও. Article 13 says about the laws which are inconsistent with fundamental rights, which do not match with the lawmaking of the parliament or law execution of the prime minister and council of ministers. Such laws will be cancelled out by judiciary under Article 13 judicial review. Okay, often things are there where parliament do not make laws based on constitution. Often things are there where executive or prime minister, council of minister do not implement according to the constitution. In such cases, judiciary under Article 13 comes into the account and implement judicial review and check what are the laws that are not matching with the fundamental rights, or what are the laws that are not matching with the constitution. Okay, so there lies the importance of Article 13. Article 12, what it is telling? Article 12 is defining the state upon which the fundamental rights will be exercised. Fundamental rights will be exercised on which bodies will be blamed for the violation of fundamental rights that are explained in Article 12. And the role of judiciary, the extremely important and helpful role of judiciary and the pro-people role of judiciary is explained in
Article 13 under judicial review or laws inconsistent to fundamental rights. In case fundamental rights are violated, what will court do on his behalf? Okay. Article 12 আর 13 নিয়ে আশা করি কোনো ডাউট নেই, যদি থাকে প্লিজ একটু বলুন। বাঁকুড়া কোনো ডাউট আছে 12 আর 13 এ? আছে, বলুন। একটু এগিয়ে এসে বলবেন। ম্যাডাম যেটা আপনি বলছেন পিআইএল, হ্যাঁ আর এসএল এই দুটো একটু রিপিট করে বলুন। হ্যাঁ, পিআইএল মানে হচ্ছে, আচ্ছা পিআইএল মানে হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। এটা পিএন ভাগবত বলে একজন জাস্টিস ছিলেন, পিএন ভাগবত। এটা অনেক কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন আসে। পিএন ভাগবতী, সরি আই আছে একটা, পিএন ভাগবতী পিআইএল কে ইন্ট্রোডিউস করেছিলেন। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন মানে হচ্ছে বাংলায় যেটাকে বলবো, আমরা নিউজ চ্যানেলে দেখতে পাই এই শব্দটা অনেক সময়, ঠিক আছে, জনস্বার্থ মামলা, সেটাকেই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা পিআইএল বলছে। এটা কে করেছিলেন? জাস্টিস পিএন ভাগবতী, জাস্টিস এটা একাডেমিক টাইটেল, হ্যাঁ জাস্টিস শব্দটা, জাস্টিস পিএন ভাগবতী, উনি পিআইএল বা জনস্বার্থ মামলার কনসেপ্টটা ইন্ট্রোডিউস করেছিলেন। সেখানে দাঁড়িয়ে কি করে কোর্ট? জুডিশিয়াল রিভিউ চেক করে, প্রত্যেকটা আইন সংবিধান সম্মত হচ্ছে কিনা সেটা চেক করে, ঠিক আছে। পিআইএল এর মাধ্যমে কেউ যদি জনস্বার্থ মামলা করে তখন কোর্টের টনক নড়ে, যেটা বাংলা ভাষায় বলতে গেলে যেটা কোর্টের তখন টনক নড়ে। কোর্ট কি করে? অ্যাক্ট করে, ঠিক আছে, যে পার্লামেন্ট কোথায় অসঙ্গতি রেখেছে সেটা চেক করে, এক্সিকিউটিভ কোথায় অসঙ্গতি রেখেছে সেটা চেক করে। এই চেকিংটাই আর্টিকেল 13 বলা হয়েছে, ঠিক আছে। পিআইএল এর মাধ্যমে প্রথম সেটা শুরু হয়েছিল আর কি। পিআইএল মানে আর কিছুই না, জনস্বার্থ মামলা, ঠিক আছে, এক কথায় মনে রাখবেন, পিআইএল মানে জনস্বার্থ মামলা, ঠিক আছে। তারপরেই কোর্ট চেক করতে আরম্ভ করলো যে কোথায় কোথায় কি গন্ডগোল করে, ঠিক আছে, পার্লামেন্ট এবং প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা বললেন এসএলএ। এসএলএ মানে হচ্ছে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এটা শর্ট ফর্মে লিখলাম আর কি, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে হচ্ছে, বাংলাটা বলে দিই, বিধান সভা বা রাজ্য বিধানসভা, রাজ্য বিধানসভা বা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেটাকে আমি শর্ট ফর্মে এসএলএ লিখতাম, আর কিছু না, ঠিক আছে। মানে পার্লামেন্ট এবং রাজ্য বিধানসভা যা যা আইন তৈরি করে সেগুলো জুডিশিয়াল রিভিউর মধ্যে পড়ে, ঠিক আছে, এক কথায়। ঠিক আছে, বাঁকুড়া ক্লিয়ার? একটু হাত নেড়ে দিন ক্লিয়ার হলে, ঠিক আছে। হ্যাঁ, আসানসোল কোনো ডাউট আছে? শিলিগুড়ি কোনো ডাউট আছে? মালদা এনি ডাউট? পূর্ত ভবন এনি ডাউট? কল্যাণী এনি ডাউট? ঠিক আছে, আজকে তাহলে আমরা কি কি পড়লাম একটু রিভাইজ করে নিই, হ্যাঁ, নয়তো পরের দিন গন্ডগোল হয়ে যাবে। এক হচ্ছে আর্টিকেল 12, আগের দিন তো আগের পলিটি ক্লাসগুলোতে কি পড়েছি, 1 থেকে 4, 5 থেকে 11, এটা শেষ হয়ে গেছে। আজকে পড়লাম আর্টিকেল 12, 13, 14 থেকে 18, 19 থেকে 22, কিন্তু মাঝখানে 20টা পরের দিন কন্টিনিউ, 20টা একটু সমস্যা হয়ে গেছে, আবার 22, তারপরে 23, 24, ঠিক আছে, 24 অব্দি আমরা আজকে পড়লাম, 12 থেকে 24। এরপরে আমাদের বাকি আছে কি, বাকি আছে কি কি বাকি আছে 25 থেকে 32 অব্দি, 25 থেকে 32 অব্দি আমাদের বাকি আছে, সেটা আমরা নেক্সট দিন পড়বো। 25 থেকে 35, 25 থেকে 35 বাকি আছে, ওটা আমরা নেক্সট দিনে পড়বো, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস, আমি এখানে আজকে শেষ করছি।